বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে 2025-এ উচ্চ মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষার বাংলা সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। আশা করি ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে। ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যদি এখন থেকে সেগুলো প্র্যাকটিস শুরু করে দাও তাহলে তোমাদের বাংলায় উচ্চ মাধ্যমিকে খুব ভালো নম্বর থাকবে। তোমাদের সময় আর নষ্ট করব না, কিন্তু তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো এইরকম ধরনের সাজেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, বিশেষ টিপস, রূপনারায়ণ কুলে, শিকার এবং ক্রন্দনলতা জননীর পাশে কবিতা তিনটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা রূপনারায়ণ কুলে থেকে মান 5-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, রূপনারায়ণ কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তার রূপনারায়ণ কুলে বলতে কবি কি বুঝিয়েছেন, জেগে ওঠার পর কবি কি উপলব্ধি করেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়েছেন তা বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পেরেছেন তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর হচ্ছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, মৃত্যুর মধ্য দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়। তারপরে দেখো শিকার কবিতা। শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, প্রথম প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন, আগুন জ্বলল আবার। শিকার কবিতায় 2 বার আগুন শব্দটি 2 ব্যঞ্জনায় ব্যবহৃত হয়েছে, সে প্রসঙ্গে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, এসেছে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সেই ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটনা ঘটলো তা লেখো। অথবা দিয়ে প্রশ্নগুলো এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, শিকার কবিতায় ভোরের যে পরিবেশ চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল তা লেখো। অথবা দিয়ে শিকার কবিতায় ভোর শব্দ দুটি অংশে 2টি প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছে সে সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, শিকার কবিতায় হরিণটি আসলে নাগরিক লালসার শিকার, এ প্রসঙ্গে আলোচনা করো। 4 নম্বর, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। অথবা দিয়ে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য কে চমক লাগিয়ে দিতে চেয়েছিল, সেই আশা কতদূর সার্থক হয়েছিল তা কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো। অথবা দিয়ে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, নদীর জল কেন রাঙা হয়ে উঠেছিল সে প্রসঙ্গে আলোচনা করো। অথবা দিয়ে এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ, কেন তা অদ্ভুত, এই শব্দের পরিণাম কি হয়েছিল। তারপরে দেখো ক্রন্দনলতা জননীর পাশে, এই ক্রন্দনলতা জননীর পাশে থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন 1 নম্বর দিয়ে, না ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি তা কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনলতা বলেছেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে যদি আসে এইভাবে, না কবি জননীকে ক্রন্দনলতা বলেছেন কেন, কবিতাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। 3 নম্বর, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। 4 নম্বর, কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে কবির এই মন্তব্য, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। তারপরে চলে আসছি নাটক। দেখো তোমাদের 2টো নাটক আছে, যে কোনো পাঠ্য বইয়ের 2টো নাটকের মধ্যে যে কোনো একটি নাটক ভালো করে পড়লে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে, কেননা প্রশ্নপত্রে তোমাদের অথবা থাকবে একটি লিখতে হবে। বিভাব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, শম্ভু মিত্রের লেখা একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উঠে এসেছে সেগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বিভাব কথার অর্থ কী, বিভাব নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 3 নম্বর
পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। বিভাব নাটকের পরিপ্রেক্ষিতে উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর, আর একবার একটি মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন তা আলোচনা করো। 5 নম্বর, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছেন? 7 নম্বর, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই। কেউ জানে না বক্তা কে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। 8 নম্বর, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। কার উক্তি? বক্তার এমন উপলব্ধির কারণ আলোচনা করো। তারপরে দেখো ভারতীয় কবিতা অর্থাৎ আন্তর্জাতিক কবিতা। প্রতিটি প্রশ্নের মান 5। অলৌকিক, কর্তার সিং দুগ্গালের লেখা। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো হচ্ছে, আমার চোখের জল তাদের জন্য। বক্তা কে? বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? কোন ঘটনা শুনে বক্তার চোখের জল এসেছে? অথবা দিয়ে প্রশ্নটা ঠিক এইভাবে ঘুরিয়ে আসতে পারে, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটি শোনালেন, ঘটনাটি নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে ঠিক হলো ট্রেনটি থামানো হবে, ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল। অথবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন, কিভাবে ট্রেন থামানো হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, শাখার ব্যাপারটি সারাক্ষণ ধরে তাই ভাবছি, শাখা কি, শাখার তাৎপর্য কথকেরা যেভাবে উপলব্ধি করেছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 3 নম্বর, ছোট গল্প হিসেবে অলৌকিক গল্পটি সার্থকতা বিচার করো। তারপরে তোমরা জানো তোমাদের সহায়ক গ্রন্থ অর্থাৎ আমার বাংলা থেকে কিছু প্রশ্ন আসে। তা এবছরের জন্য মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, এই 3টি গল্প কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এখান থেকে মান 5-এর যে প্রশ্নগুলো পড়তে হবে, সবার আগে মেঘের গায়ে জেলখানা থেকে তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা গল্প অবলম্বনে সাধুচরণ ও মোস্তাফার জীবন কাহিনীটি বর্ণনা করো। 2 নম্বর, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, তা সাধুচরণের পরিচয় দাও। লেখক এ প্রসঙ্গে যে গল্প শুনিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়, কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বর্ণনা দাও। 4 নম্বর, জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর, তা জেলখানার বর্ণনা দাও। সেই জেলখানায় কয়েদিদের অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, না জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে, কোন জেলের কথা বলা হয়েছে, সেই জেলের কয়েদিদের দিয়ে কিভাবে কাজ করানো হয় এবং অত্যাচার করা হয় তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে ভেতরে ঢুকলে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা, লেখক কেন জেলখানাকে কারখানা বলেছেন সে সম্পর্কে আলোচনা করো। তাহলে মেঘের গায়ে জেলখানা থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে। তারপরে চলে আসছি কলের কলকাতা। চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই দেখার অভিজ্ঞতা সম্পর্কে লেখো। 2 নম্বর, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলের কলকাতা ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলের কলকাতা ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? 3 নম্বর, নিজের উপরেই রাগ হইল, কোন লোকটার কথা বলা হয়েছে? সেই লোকটি প্রসঙ্গে লেখক এর এমন উপলব্ধির কারণ আলোচনা করো। 4 নম্বর, কলের কলকাতা রে ভাই কলের কলকাতা, লেখক মোনা ঠাকুরের মুখ থেকে কলের কলকাতা শহরের যে বিবরণ শুনেছিলেন তা আলোচনা করো। ছাতির বদলে হাতি, এই গল্প থেকে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে। প্রথম প্রশ্ন, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 2 নম্বর, সেই দিন থেকে তাদের 2 চোখ ফুটেছে, কোন দিনের কথা বলা হয়েছে? চোখ ফোটা বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বর, বিশ্বাস করো বানানো গল্প নয়, কার রচনা অংশ? লেখক যে কাহিনী সম্বন্ধে কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখো।
4 নম্বর, নতুন ছাতির মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা? সে নতুন ছাতি কিভাবে পেল? তারপর শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে। তা বাংলা গানের ধারা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্রথম প্রশ্ন, বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম অবদান, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান। 4 নম্বর প্রশ্ন, লোকসঙ্গীত কি? যে কোনো দুটো লোকসঙ্গীত ধারার সম্পর্কে আলোচনা করো। তারপরে আসছি বাংলা চলচ্চিত্রের ধারা। তা বাংলা চলচ্চিত্রের ধারা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, মৃণাল সেনের অবদান। 2 নম্বর, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান। 3 নম্বর, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান। 4 নম্বর, বাংলা চলচ্চিত্রে তপন সিংয়ের অবদান। 5 নম্বর, বাংলা সবাক সিনেমায় নিউ থিয়েটার্সের ভূমিকা আলোচনা করো। তারপরে আসছি বাংলার চিত্রকলা। তাহলে এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, পট শব্দের অর্থ কি, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, বাংলায় পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে আসছি বাঙালি ক্রীড়া সংস্কৃতি ধারা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, না ভারতীয় পুরাণ মতে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, বাঙালি ক্রীড়া সংস্কৃতিতে ব্রতচারী কতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল তা উল্লেখ করো। 3 নম্বর, ক্রিকেট খেলায় বাঙালির সাফল্যের অবদান আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চা, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, না বাঙালির বিজ্ঞান চর্চা মেঘনাথ সাহার অবদান আলোচনা করো। 2 নম্বর, বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসুর অবদান আলোচনা করো। 3 নম্বর, জগদীশ চন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর, পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালান বিশের বিজ্ঞান চিন্তার পরিচয় দাও। এইবার আসছি আমরা গল্প থেকে। 2025 ভারতবর্ষ এবং ভাত, এই গল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই দুটো গল্পের মধ্যে থেকে প্রশ্ন পেয়ে যাবে। 2024 তোমার কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে প্রশ্ন চলে এসেছিল, তাই এবছর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষ। এবং তোমরা যদি তার সাথে ভাত গল্পটির প্রশ্ন যদি রেডি করো, তাহলে কিন্তু তোমরা এই গল্পগুলো থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। এবছর এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে, প্রথম প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত্ত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 2 নম্বর, বচসা বেড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে থাকতে পারে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও, অথবা দিয়ে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো, এমন ঘটনার কারণ নিজের ভাষায় লেখো। 3 নম্বর, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? 4 নম্বর, ভারতবর্ষ গল্পটির মূল সুর বিদ্বেষ ও ধর্মান্ধতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক মানবীয় দৃষ্টিভঙ্গি। গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভাত থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, মহাশ্বেতা দেবীর লেখা মান 5-এর যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির কৃত্যময়ী বড় পিসির চরিত্র বিশ্লেষণ করো, অথবা দিয়ে এ সংসারের সব কিছু বড় পিসিমার নিয়মে চলে, তা বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায়। 2 নম্বর, বাদার ভাত খেলে তবে তা তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাধা কাকে বলে? উদ্দেশ্য ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? অথবা দিয়ে ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। এখানে বাধা বলতে কি বোঝানো হয়েছে? তার বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? তারপরে 3 নম্বর প্রশ্ন যেটি পড়বে তোমরা, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কে? সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন কথা বলা হয়েছে? 4 নম্বর, কিন্তু এমন দুর্যোগে ভগবান কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি বলে তোমার মনে হয়? 5 নম্বর, যার আর নেই, যা ঝড় জল মাতালার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। তাহলে তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন যেটি পড়তে হবে, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে
কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 7 নম্বর, ভাতে হাত ঢুকিয়ে দিতে সেই স্বর্গ সুখ পায়, ভাতের স্পর্শে কে কীভাবে এই অভিজ্ঞতা লাভ করে, উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? তারপরে দেখো ভাষা অধ্যায় থেকে 3য় অধ্যায় ও 5ম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই এবছর, তাই সেখান থেকে কিন্তু আমি কোনো প্রশ্ন দিইনি এই প্রশ্নে, কেননা সেগুলো 2024-এ চলে এসেছে, তা 2025-এ আসার সম্ভাবনা নেই। তা বাকি অধ্যায়গুলো থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, ভাষা বিজ্ঞান বলতে কী বোঝো? ভাষা বিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। 2 নম্বর, ফলিত ভাষার বিজ্ঞানের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগের সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, অভিধান বিজ্ঞান বলতে কী বোঝো? তা কত রকমের হতে পারে আলোচনা করো। 4 নম্বর, তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, ধ্বনিমূল বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, উদাহরণসহ ধ্বনিমূল এবং সহধ্বনিমূল সম্পর্কে লেখো। 7 নম্বর, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনিমূলের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর, গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রতি ভাগের পরিচয় দাও। 9 নম্বর, বাক্যের অব্যবহৃত উপাদান কি, এর স্বরূপ বিশ্লেষণ করো। 10 নম্বর, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তাহলে এতক্ষণ ধরে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা যদি এখন থেকেই এই প্রশ্নগুলো বাড়িতে রেডি করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের বাংলা নিয়ে আর কোনো চিন্তা থাকতেই পারে না। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এখন থেকে এগুলো পড়তে শুরু করে দাও, কেননা পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে সেই লাস্ট মিনিট সাজেশন দিকে পড়ে কিন্তু কোনো লাভ নেই, কেননা এখন থেকে তোমরা যদি এইগুলো অনেক আগে থেকে পেয়ে যাও, তাহলে তোমাদের পড়াটাও কিন্তু অনেক ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে। তাই এত আগেই তোমাদের কিন্তু সাজেশনটা তৈরি করে দেওয়া। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।